বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বিগত ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকেও আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞান নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো আশা করি তোমাদের আহ, জ্যামিতিক আলোক বিজ্ঞান সম্পর্কে ধারণা আরো ক্লিয়ার হবে। সেক্ষেত্রে আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা শুরু করছি আজকে লেন্সের সাধারণ সমীকরণ নিয়ে একটু আলোচনা করব। তো আমি একটা উত্তল লেন্স বিবেচনা করি। উত্তল লেন্স লেন্স আমরা ধরে নিলাম এই একটা উত্তল লেন্স, একটা প্রধান অক্ষের উপর একটা বস্তু হলো পি কিউ, আর এটা হলো আলোক কেন্দ্র, আর এই জায়গায় হলো F1, এটা হলো F2। আমরা শুরু করছি আজকে লেন্সের সাধারণ সমীকরণ নিয়ে আলোচনা। শুরুতে আমি একটা লেন্স দেখালাম। এই লেন্সটা হলো উত্তল লেন্স। উত্তল লেন্সের সামনে আমরা একটা বস্তু রাখলাম, পিকিউ বস্তু। F1 হলো প্রথম প্রধান ফোকাস, আর F2 হলো দ্বিতীয় প্রধান ফোকাস। ওকে, আচ্ছা, তাহলে আমরা জানি যে গতকালকে আমি বলেছিলাম যখন আমরা আহ কোন লক্ষ্যবস্তু বিবেচনা করি, লক্ষ্যবস্তু যদি বিন্দু বস্তু হয় সেক্ষেত্রে আমরা তিনটা রশ্মি বিবেচনা করি। আর যখন বিস্তৃত বস্তু নিয়ে আলোচনা করি তখন বিন্দু বস্তু হলে দুইটা রশ্মি কনসিডার করি। আর বিস্তৃত বস্তু হলে তিনটা রশ্মি কনসিডার করি। এটা আমরা একটা বিস্তৃত বস্তু যদি কনসিডার করি তাহলে এই বস্তু থেকে তিনটা রে যাবে। একটা যাবে প্রধান অক্ষের সমান্তরাল, আর আরেকটা যাবে আলোক কেন্দ্র দিয়ে, একটা গেল আলোক কেন্দ্র দিয়ে। ওকে, আর আরেকটা যাবে প্রধান অক্ষের সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরাল। এই ধরো, হ্যাঁ, প্রধান অক্ষের সমান্তরাল। আচ্ছা, তাহলে আমরা একটা লেন্সের সামনে কি করলাম, এই হলো একটা লেন্স এল, এল প্রাইম, আমরা একটা লেন্স কনসিডার করলাম। হ্যাঁ, আর এই লেন্সের সামনে একটা বস্তু কনসিডার করলাম। এই বস্তু থেকে আলো যাচ্ছে। আলো আমরা বলেছি যে তিনটা রশ্মি বিবেচনা করতে হয়, একটা প্রধান অক্ষের সমান্তরাল, একটা হবে আলোক কেন্দ্র দিয়ে, আর একটা প্রধান অক্ষের সমান্তরাল। তাহলে এই তিনটা রশ্মি যে জায়গায় মিলিত হলো, এই জায়গায় কি হবে, একটা প্রতিবিম্ব সৃষ্টি হলো। তাহলে এটা কিউ প্রাইম, পি প্রাইম। এই কিউ প্রাইম এবং পি প্রাইম যেটা, এটা একটা বাস্তব এবং উল্টো প্রতিবিম্ব গঠিত হয়েছে। ওকে, তো আমাদের এই হলো ফিগার। এখান থেকে আমরা লেন্সের সাধারণ সমীকরণ বের করব। এবং একটা জিনিস তোমাদের মনে রাখবা যে লেন্সের ক্ষেত্রে কিছু পয়েন্ট আছে, যেমন অপটিক্যাল পয়েন্ট, আলোক কেন্দ্র, এটা একটা কনসিডারেবল পয়েন্ট। ফোকাস বিন্দু, এটা একটা কনসিডারেবল পয়েন্ট। তারপরে হলো বক্রতার কেন্দ্র বা 2F, একটা কনসিডারেবল পয়েন্ট। এরকম কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, ওগুলো সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। এইবার আমরা অ পয়েন্টটাকে যদি কনসিডার করি, তাহলে অ পয়েন্টকে অবলম্বন করে দেখো দুটো ত্রিভুজ যদি আমরা এরকম চিন্তা করি, এই অর ওই পাশে একটা ত্রিভুজ, দেখো ত্রিভুজ পি কিউ ও, ও ত্রিভুজ, ওকে কেন্দ্র করে আরেকটা পি ড্যাশ কিউ ড্যাশ ও। তাহলে এই দুইটা ত্রিভুজে আমরা যদি কম্পেয়ার করি, তাহলে যেহেতু দুটা ত্রিভুজে ত্রিভুজটা
ও বিন্দুকে কেন্দ্র করে আছে ও, হ্যাঁ, এবং দুটো সদৃশ কিন্তু এই দুটো সদৃশ ত্রিভুজ থেকে আমরা বলতে পারি পি কিউ বাই পি ড্যাশ কিউ ড্যাশ সমান ও কিউ বাই ও কিউ ড্যাশ। আচ্ছা, তাহলে এটা আমরা ধরো আহ, আবার আবার তাহলে ওকে একটা কনসিডারেবল পয়েন্ট আমরা বিবেচনা করলাম, আবার আরেকটা কনসিডারেবল পয়েন্ট ধরো F1। F1 কে কেন্দ্র করে দুটো ত্রিভুজ হতে পারে, স্যার একটাকে আমরা আহ, স্যার হ্যাঁ, ওইটা ও কি হবে না উপরেরটা? কোনটা কোনটা? স্যার ওই যে ও কিউ বাই ও কিউ ড্যাশ। ও ও ও কিউ হবে, হ্যাঁ ডেফিনেটলি ও কিউ হবে। আচ্ছা, তাহলে আরেকটা ত্রিভুজ আমরা যদি চিন্তা করি এরকম, ধরো এটাকে যদি এল, আচ্ছা এই জায়গায় দাও, তাহলে আমরা এল ও ও ও একটা ত্রিভুজ, আর আরেকটা ত্রিভুজ ড্যাশ কিউ ড্যাশ F2। F2 পয়েন্ট থেকে এখানে একটা ত্রিভুজ আর F2 পয়েন্ট থেকে এইদিকে একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ আমরা সদৃশ। দুইটাকে আমরা যদি বলি পরস্পরের সদৃশ, তাহলে আমরা বলতে পারি LO বাই P ড্যাশ কিউ ড্যাশ সমান ও F2 বাই কিউ ড্যাশ F2। আচ্ছা, তাহলে তাই যদি হয় এই লাইন থেকে দেখো খেয়াল করে, এলও যে কথা পি কিউ একই কথা, এলও কে আমরা পি কিউ লিখতে পারি, পি ড্যাশ কিউ ড্যাশ থাকবে, আর ও এফ টু, ও এফ টু থাকুক, ও এফ টু, আর কিউ ড্যাশ এফ টু, কিউ ড্যাশ এফ টু, এই পুরাটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা, ও কিউ ড্যাশ মাইনাস ও এফ টু। ওকে, এটাকে একটা সমীকরণ যদি দাও এক, এটাকে যদি দাও দুই, তাহলে এক এবং দুই এই দুইটাকে যদি তুমি কম্পেয়ার করো, তাহলে কি করতে পারো, এক এবং দুই দুইটাকে যদি কম্পেয়ার করি আমরা, আহ, তাহলে এক নং সমীকরণে দেখো বাম পাশে কিন্তু পি ড্যাশ বাই কিউ ড্যাশ ছিল, পি কিউ বাই পি ড্যাশ কিউ ড্যাশ ছিল এক নং সমীকরণে। তাহলে এই জায়গা থেকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এক ও দুই, এখান থেকে আমরা বলতে পারি ও এফ টু বাই ও কিউ প্রাইম মাইনাস ও এফ টু সমান ও কিউ বাই ও কিউ প্রাইম। এখন দেখো একটা জিনিস, যে ও ও এফ টু যেটা, ও এফ টু যে দূরত্বটা, এটা কিন্তু ফোকাস দূরত্ব, তো এটাকে এফ বলতে পারি। ও কিউ প্রাইম যেটা, ও কিউ প্রাইম হলো বিম্বের দূরত্ব, সব দূরত্ব কিন্তু আলোক কেন্দ্র থেকে বিম্বের দূরত্বকে আমরা বি দ্বারা প্রকাশ করি, তাহলে বি মাইনাস এফ সমান ও কিউটা হলো বস্তুর দূরত্ব ইউ, তাহলে এটাকে লিখতে পারি ইউ বাই হবে বি। 1 বাই বি প্লাস 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ, এটা কিন্তু উত্তল লেন্সের সাধারণ সমীকরণ। এখন একইভাবে অবতল লেন্সের জন্য তুমি যদি কি করো, আহ সমীকরণ বের করে আনো, তাহলে অবতল লেন্সের ক্ষেত্রেও কিন্তু এটা কিন্তু উত্তল লেন্স এন্ড অবতল লেন্স। আবার একইভাবে দর্পণের ক্ষেত্রেও কিন্তু উত্তল দর্পণ বলো অবতল দর্পণ বলো, এই দুইটা দর্পণের জন্য সাধারণ সমীকরণ 1 বাই বি প্লাস 1 বাই ইউ সমান সমান 1 বাই এফ। উত্তল দর্পণ এন্ড অবতল দর্পণ,
তাহলে উত্তল লেন্স এবং অবতল লেন্সের ক্ষেত্রে এবং উত্তল দর্পণ অবতল দর্পণের ক্ষেত্রে এটা একটা সাধারণ সমীকরণ। আমি জাস্ট একটা কেসের জন্য এই সমীকরণটা প্রতিপাদন করে তোমাদের দেখালাম, এবং এই সমীকরণটা খুবই গুরুত্বপূর্ণ একটা সমীকরণ। কালকে যে তোমাদের আমি কিছু টিপস দেখিয়েছিলাম যে কিভাবে লেন্সের বা দর্পণের সামনে বস্তুর অবস্থান থেকে বিম্বের অবস্থান আকৃতি সম্পর্কে তোমাদের ধারণা হবে, এই ইকুয়েশন থেকেও কিন্তু বের করা যায়। হ্যাঁ, সো ইকুয়েশন থেকে কিভাবে বের করা যায় আমি যদি একটু তোমাদের দেখাই। সাপোজ ধরো ইউ, ইউ ধরলাম আমি ইনফিনিটি। ইউ যদি ইনফিনিটি ধরি, এটা কি হবে 1/b প্লাস 1/infinity ইকুয়াল টু 1/f। তার মানে 1/b ইকুয়াল টু 1/f। তার মানে b ইকুয়াল টু f। তার মানে বিম্বের দূরত্ব কোথায় হবে? ফোকাস বিন্দুতে হবে। ঠিক আছে? সো অসীমে যদি বস্তু রাখি তাহলে ফোকাসে হবে। অসীমটাকে আমরা কি বলতাম? কত নম্বর পয়েন্ট বলতাম? 1 নাম্বার পয়েন্ট। আর ফোকাস যেটা, এটা কত নাম্বার পয়েন্ট ছিল? এটা ছিল বোধহয় 5, তাই না? তাহলে 5 আর 1 6। তার মানে দেখতেছো তোমাদের ওই সূত্র থেকে যেভাবে বিম্বের অবস্থান এবং বস্তুর অবস্থান বের করা যায়, ওই সূত্র থেকেও কিন্তু বের করা যায়। ঠিক আছে? তো এই সূত্রগুলো তোমাদের এই জন্য কাজে লাগবে, এবং সূত্রগুলো সম্পর্কে তোমাদের 9-10 এ পড়াশোনা আছে কিছুটা, তারপরেও আমি একটু তোমাদের মনে করিয়ে দিলাম। এইবার আসো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এটা হলো গোলীয় পৃষ্ঠে আলোর প্রতিসরণ। গোলীয় পৃষ্ঠ বলতে আমরা সাধারণত জানি যে গোলীয় পৃষ্ঠ বলতে উত্তল এবং অবতল পৃষ্ঠকে বোঝায়। পৃষ্ঠটা গোলীয় পৃষ্ঠ সাধারণত দু ধরনের হয়ে থাকে, উত্তল পৃষ্ঠ এবং অবতল পৃষ্ঠ। যে কোনো একটা পৃষ্ঠের জন্য আমরা কি করব? আলোর প্রতিসরণ এখানে দেখাবো তোমাদের। হ্যাঁ, ধরো অবতলের জন্যই আমরা দেখাই। অবতল পৃষ্ঠ এর জন্যই আমরা দেখাই। ধরো এই হলো একটা অবতল পৃষ্ঠ, এই পাশটা অবতল, আর এই পাশটা ধরো একটা ঘন মাধ্যম। ঠিক আছে? এই জায়গার প্রতিসরণাঙ্ক ধরো μ1, আর এই জায়গার প্রতিসরণাঙ্ক হলো μ2। ওকে, এটাকে আমরা ধরি হালকা, মিডিয়াম, আর এটা হলো অপেক্ষাকৃত ঘন মিডিয়াম। এখন কি হবে? এখন আমরা এখানে লেন্সের ধরো এটা হলো এটা, আমরা যদি এটা আলোক কেন্দ্র হয় এটা, আর এই জায়গায় ধরো আমরা একটা বিন্দু বস্তু বিবেচনা করলাম। একটু আগে আমরা বলেছি যখন বিস্তৃত বস্তু নিয়ে কাজ করি তখন রশ্মি কিন্তু 3টা, একটু আগে যেটা দেখালাম। আর এখানে যেহেতু পি বিন্দু আমার বিন্দু বস্তু, এই জায়গায় রশ্মি হবে আমার 2টা। এই জিনিসগুলো তোমাদের খুব ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে। ধরো এইদিকে আলো যাচ্ছে একটা, হ্যাঁ, এটা ও দিকে চলে যাবে। আর আরেকটা ধরো এই, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা যদি কি করি, একটা অবিলম্ব চিন্তা করি। ধরো এই একটা হলো অবিলম্ব। ঠিক আছে? আচ্ছা, তাহলে যেহেতু হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন এই আলো এসে যখন পড়ে, আহ, এই হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আহ, একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যায়, তাইলে আমরা জানি প্রতিসরণের নিয়ম অনুসারে আলোক রশ্মি কি হয়? সোজা না গিয়ে একটু বেঁকে যায়। আলো এই সোজা যাওয়ার কথা ছিল, সোজা না গিয়ে কি হবে? হালকা থেকে যেহেতু ঘন, দেখা যাবে যে আরেকটু উপরের দিকে উঠে গেছে। সো এটাকে ডট ডট করে মিলালে এই জায়গায় মিলবে। এই জায়গায় আমরা অবিলম্বকে কেন্দ্র করে এঁকেছিলাম, এটা হলো কিউ ধরো। ঠিক আছে? আচ্ছা, তাইলে এই যে আমার এটা ছিল অবিলম্ব, আর আপতিত রশ্মির সাথে অবিলম্বের যে কোণ, এটা হলো পুরাটা আমরা আর এটা হলো প্রতিসরিত রশ্মির সাথে কোণ। স্যার, প্রতিষ্ঠিত রশ্মিটা একটু বুঝিয়ে নি স্যার আরেকবার।
প্রতিফলিত রশ্মি হবে যে এই আলো এই বিন্দুতে আসার পরে আলো তো সোজা যাওয়ার কথা ছিল, যেহেতু মিডিয়াম চেঞ্জ, তাহলে আমরা জানি কি যে যে জায়গায় মিডিয়াম চেঞ্জ হবে অবিলম্বের সাথে বেঁকে যাবে। তাহলে এটাকে যদি আমরা অবিলম্ব চিন্তা করি, এটা এটা না, প্রতিফলিত রশ্মি হলো এটা, ঠিক আছে? তাই এটাকে যদি আমরা অবিলম্ব যদি বিবেচনা করি, এটার নাম যদি এটা যদি এ বিন্দু ধরো, আর এটাকে যদি বলো এন, তাহলে ওই যে সি এ এন যদি অবিলম্ব হয়, আমি এটা আর একটু ইয়ে করে তোমাদের দেখাই। স্যার বোর্ডটা একটু জুম করুন স্যার। আচ্ছা, এই ধরো পি বিন্দু, এই, আচ্ছা এখন ধরো এই আলোক রশ্মি তো সোজা যাওয়ার কথা, আলোক রশ্মি সোজা যাওয়ার কথা ছিল। এখানে যদি আমরা ঠিক আছে, আচ্ছা তাহলে কি হবে, সে একটু বেঁকে যাবে, তাই তো? এই দেখো খেয়াল করো, সে সোজা যাওয়ার কথা ছিল, এই দেখো সোজা না গিয়ে এই রশ্মিটা তো সোজা যাওয়ার কথা ছিল, এইরকম সোজা যাওয়ার কথা, সোজা না গিয়ে একটু বেঁকে গেছে, একটু বেঁকে গেছে। এই বেঁকেটাকে যদি পিছন দিকে আনো, তাহলে এই দিকে গেছে বেঁকে। ওকে, আচ্ছা তাহলে এই যে কোণ, এই জায়গার যে কোণ, এটা হবে প্রতিসরিত কোণ আর, তাই না? আর এটা তো অবিলম্বের সাথে যে কোণ, এটা হবে আই। ওকে, আচ্ছা তাহলে এখানে আমরা দুটার জন্য দেখালাম। এখানে ধরো একটা আহ, এখন যদি এই জায়গায় একটা নাম দিয়ে দিই, ধরো কিউ দিয়ে দিলাম, এটা কিউ দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা এইবার আসো, আমরা জানি অ্যাকর্ডিং টু স্নেল ল সাইন আই সমান আমরা জানি কি সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ, তাহলে সাইন আই সমান সমান মিউ সাইন আর, এটা আমরা জানি অ্যাকর্ডিং টু স্নেলের সূত্র। তাই যদি হয়, এখন এই চিত্রতে খেয়াল করে রাখো, দেখো আমরা এইভাবে লিখতে পারি কিনা যে লামির উপপাদ্য তোমাদের মনে আছে কিনা, যে জায়গায় আমরা কোণ কনসিডার করি, কোন একটা ত্রিভুজের যে জায়গায় কোণ বিবেচনা করি, তার বিপরীত আহ, বাহু বাই বিপরীত কোণের সাইন। বাহু যদি আমরা ধরো সিপি বাহু আমি বিবেচনা করি, এটাকে সি দাও, সি দাও, এটাকে এন দাও। যদি আমরা সিপি বাহু বিবেচনা করি, তাহলে সিপি, এই তো দেখো এই সিপি বাহু, সিপি এর আমরা কোন কোণ নিয়ে কাজ করব, আমার এখানে দুইটা কোণ, একটা আই কোণ আর একটা হলো আর কোণ, এটা হলো আই কোণ, তাই না পুরোটা? আর এটা যদি আর হয়, ডেফিনেটলি এটা সমান সমান এটা কি হবে, আর হবে। ওকে, তাহলে আমি যখন পুরা এই আইকন নিয়ে বিবেচনা করব, আইকনের বিপরীত বাহু কি সিপি, তাহলে সিপি বাই আমি সাইন আই লিখতে পারি। ওকে, আচ্ছা এটা একটা লিখলাম। আর পাশে আবার আরেকটা কোনটা নিয়ে আমি বিবেচনা করব,
আর কোণের বিপরীত বাহু কি সিকিউ, তাহলে সিকিউ বাই সাইন আর। ওকে, আচ্ছা এখন খেয়াল করে দেখো সিপি আর আচ্ছা এপি বাহু যদি সিপির সাথে সংযুক্ত হলো এপি বাহু যদি নিয়ে বিবেচনা করি তাহলে এপি বাহুর বিপরীত কোণ কোনটা, সাইন এসিপি। আবার সিকিউ বাহু যদি বিবেচনা করি তাহলে সিকিউর জন্য আমরা কি লিখতে পারি, এ কিউ বাই সাইন এ সি কিউ। দেখো বুঝতে পেরেছো কিনা, আমি আবার বলছি, আমি যখন আই কোণ কনসিডার করব তখন আই কোণের বিপরীত বাহু আমার সিপি, তাহলে সিপি বাই তার বিপরীত কোণের সাইন ইকুয়াল টু ওই ত্রিভুজের আরেকটা বাহু হলো এপি, এপি বাই তার বিপরীত কোণের সাইন। তাহলে বাহু বাই বিপরীত কোণের সাইন পরস্পর সমান, এটা আমরা জানি যে সাইন সূত্র বা লামির উপপাদ্য নামে পরিচিত। আবার আর নিয়ে যখন আমরা চিন্তা করব তখন আর এর জন্য বিপরীত বাহু হলো সিকিউ, সিকিউ বাই সাইন আর। সিকিউ এর সাথে যে বাহু সংযুক্ত এটা হলো এ কিউ বাই হবে সাইন এ সি কিউ। আচ্ছা এটা আমার মনে হয় তোমরা ওই যে ভেক্টর বিভাজনের যখন ডেরিভেশন আমরা পড়েছিলাম তখনও কিন্তু ওই লামির উপপাদ্য অনুসারেই কিন্তু আমরা সলভ করেছিলাম। এটা জাস্ট সলভ করার একটা মেথড, এক এক যে কোনো ভাবেই তুমি সলভ করতে পারো, এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নাই। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারি সাইন আই, এই জায়গা থেকে আমরা লিখতে পারি সাইন আই সমান সিপি বাই এপি সাইন এসিপি। এখান থেকে লিখতে পারি সাইন আর সমান সি কিউ বাই এ কিউ সাইন এ সি কিউ। তাহলে আমরা আমাদের সুবিধার্থে এটা মুছে ফেললাম। হ্যাঁ, এখন দেখো অ্যাকর্ডিং টু স্নেলের সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি বলো দেখি। স্নেলের সূত্র কি বলে, স্নেলের সূত্র বলে সাইন আই সমান সাইন আর। একটু আগেই যে আমরা সূত্র লিখেছিলাম যে সাইন আই সমান মিউ সাইন আর, এই জায়গায় আমরা মান বসিয়ে দিব। মান বসিয়ে সিপি বাই এপি সাইন এসিপি সমান মিউ সাইন আর। এখন থেকে আমরা যদি মান বসাই সিকিউ বাই এ কিউ সাইন এসি কিউ। আচ্ছা আমরা যদি যে যে দুটো ত্রিভুজ নিয়ে আমরা কনসিডার করেছি মনে আছে কিনা তোমাদের, একটু আগে এখানে দিয়েছিলাম এই লেন্স এরকম ছিল, এই জায়গায় ছিল বোধহয় পি বিন্দু, এখানে ছিল এ বিন্দু, আর এই জায়গায় ছিল বোধহয় কিউ বিন্দু, এরকম ছিল আর কি। তাহলে একটা কোণ হলো এসিপি, এ এখানে এ, আচ্ছা এখানে বোধহয় সি ছিল, তাহলে এ সিপি আর একটা হলো এ কিউপি। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই দর্পণ যেটা এটা যদি খুবই ক্ষুদ্র উন্মেষের হয় তখন আমরা এই এসিপি কোণ এবং এসি কিউ কোণ যেটা, এই দুইটা কোণকেই আমরা কি করতে পারি, একই কোণ বিবেচনা করতে পারি। ওকে, সো আমরা এই দুইটাকে সমান সমান যদি কনসিডার করি, যদি দর্পণটা চিন্তা করি খুবই ক্ষুদ্র উন্মেষের, সরি লেন্সটা যদি খুব ক্ষুদ্র উন্মেষের অবতল পৃষ্ঠটা, তখন আমরা এটা লিখতে পারি, তখন সিপি বাই এপি সমান মিউ তো আছে সি কিউ বাই এ কিউ। এইবার আসো সিপি কে কি লেখা যায়। সিপি কে দেখো, তোমার আমার তো চিত্র মুছে ফেলছি, তোমাদের চিত্র আছে, ওপি মাইনাস ওসি লেখা যায় কিনা, আর এটাকে ওপি লেখা যায় মিউ ও কিউ মাইনাস ওসি বাই ও কিউ। দেখো তোমাদের চিত্রের সাথে মিলিয়ে একটু লেখা যায় কিনা।
তাই যদি লেখা যায় তাহলে আমরা কি করব, এইবার তার ওপি সমান কি দেখো খেয়াল করে, ওপি সমান হলো ইউ। আচ্ছা, ওসি যেটা, এটা একটা অবতল পৃষ্ঠের বক্রতার কেন্দ্র, তাইলে আমরা লিখবো মাইনাস আর। আর ওপি তো হলো বস্তুর দূরত্ব ইউ, মিউ তো ঠিক আছে। তারপরে ও কিউ যেটা, এটাও একটা বিম্ব, কিন্তু ডট ডট করে আমরা বিম্ব মিলিয়েছি। ও কিউ যে জায়গায় তার বিম্ব পাওয়া গিয়েছে, এই বিম্বটা কিন্তু অবাস্তব বিম্ব, সো আমরা মাইনাস বি লিখলাম। মাইনাস, অবতল পৃষ্ঠ হয় মাইনাস আর, আর বিম্ব যেহেতু অবাস্তব, সো মাইনাস। এখন যদি তুমি ক্যালকুলেশন করো, ইউ প্লাস আর বাই ইউ ইকুয়াল টু মিউ মাইনাস বি প্লাস আর বাই মাইনাস বি। ওকে, এইবার তুমি কি করবা, জাস্ট ক্যালকুলেশন করবা। 1 প্লাস আর বাই ইউ সমান মিউ 1 মাইনাস আর বাই বি সমান 1 প্লাস আর বাই ইউ সমান মিউ মাইনাস মিউ আর বাই বি। তারপরে কি হবে, মিউ আর বাই বি প্লাস আর বাই ইউ সমান মিউ মাইনাস 1। তারপরে কি থাকবে, মিউ বাই বি প্লাস 1 বাই ইউ ইকুয়াল টু মিউ মাইনাস 1 বাই আর। এই হলো আমার কি বলে সূত্র, যেটা এই পৃষ্ঠটা আমরা অবতল পৃষ্ঠের জন্য দেখিয়েছি। এটা অবতল, অবতল বা উত্তল যে কোনো পৃষ্ঠের জন্য প্রতিসরণের ক্ষেত্রে ওই সমীকরণ মেনে চলবে। এখানে আমি একটা কথা বলি, যে এই জায়গায় আমরা চিন্তা করেছি যে আলো যাচ্ছে, প্রথম পৃষ্ঠে যে আলো পড়তেছে, আলো এয়ার মিডিয়াম থেকে পড়তেছে, আর দ্বিতীয় পৃষ্ঠে যে আলো, এটা গণমাধ্যম, মানে প্রথম পৃষ্ঠ বায়ু, আর মানে প্রথম পৃষ্ঠ আমরা মিউ টু যেটা, এটাকে আমরা বিবেচনা করেছি, এই জায়গায় লিখে রাখি, মিউ টু যেটা, এটা বিবেচনা করেছি আমরা মিউ। আর মিউ ওয়ান যেটা, এটা বিবেচনা করছি ওয়ান, এটা বায়ু হওয়ার কারণ, বায়ুর মিউ এর মান ওয়ান, এটা বিবেচনা করে এই সূত্র পেয়েছি। এখন যদি বায়ু না হয়ে অন্য মিডিয়াম হয়, এই মিউটা হবে মিউ টু বাই বি প্লাস ওয়ান এর জায়গায় হবে মিউ ওয়ান বাই ইউ সমান সমান মিউ যেটা, এটা হলো মিউ টু মাইনাস ওয়ান, না মিউ ওয়ান বাই হবে আর। ওকে, যদি মিডিয়াম দুইটা, আমি বায়ু এবং অন্য মিডিয়ামের জন্য এটা, আর বায়ু ছাড়া যদি অন্য যে কোনো মিডিয়াম হয়, এই মিডিয়ামের জন্য এই সূত্র নিচেরটা প্রযোজ্য হবে। ওকে, আচ্ছা এইবার একটু বলি, যদি উল্টা হয়, ধরো আমরা এটা এসেছে আলো হালকা টু ঘন, আর এটা যদি ঘন থেকে হালকা হয়, তখন কি হবে, তখন এই সূত্রটাই মিউ বাই, এখানে বি না হয়ে হবে ইউ প্লাস 1 বাই ইউ না হয়ে হবে 1 বাই বি সমান, এটা উল্টে যাবে 1 মাইনাস মিউ হবে, আর এক্ষেত্রে আর হবে। এবং এটার জন্য যখন দুইটা আলাদা যদি হয়, তার মানে এই দুইটা মনে রাখবা। আর এটা হলো ঘন থেকে হালকার জন্য, এটা যদি বায়ু থেকে যায়, হালকা যেটা, হালকাটা বায়ু। ওকে, আর এখানেও হালকাটা বায়ু, বায়ু। আর এটার জন্য আমরা লিখতে পারি মিউ টু বাই ইউ প্লাস 1 বাই বি সমান মিউ 1 মাইনাস মিউ টু বাই আর। আমি আবার বলছি যে যদি আলো আলো বায়ু থেকে অন্য মাধ্যমে যায়, তখন এটা হবে। আর যদি তা না হয়ে অন্য কোনো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, তাহলে এটা হবে। আর যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, সেক্ষেত্রে হালকা মাধ্যম যদি বায়ু হয়, তাহলে এটা হবে। আর যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, সেক্ষেত্রে অন্য যে কোনো দুটো মিডিয়ামের জন্য এটা হবে। তো এই সূত্রগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। আমরা লেন্স তৈরি করার ক্ষেত্রে, লেন্স তৈরি করার সমীকরণের জন্য এটা খুবই জরুরি হবে।
আশা করি আমার মনে হয় এটা সবাই বুঝতে পেরেছো। আর তোমরা নিশ্চয়ই জানো যে পরের ক্লাস কবে শুরু হবে, একটা নোটিশ হয়েছে বোধহয় 5 তারিখের পরে, তোমরা নোটিশটা দেখে নিবা। আর এখন আমরা দেখাবো লেন্স কিভাবে প্রস্তুত করা যায়, লেন্স প্রস্তুতকারকের সমীকরণ, লেন্স মেকার সমীকরণ, লেন্স প্রস্তুতকারকের সমীকরণ। ওকে, এটা খুব সহজেই আমরা দেখাতে পারবো যে ধরো এই হলো একটা লেন্স, একটা বস্তু, প্রধান অক্ষ আমি চিন্তা করলাম, প্রধান অক্ষের উপর এই একটা বস্তু পি বিন্দু, পি বিন্দু থেকে ধরো এই আলো যাচ্ছে, আলো যাওয়ার পরে, আলো তো কি হওয়ার কথা, সোজা চলে যাওয়ার কথা ছিল, এটা আরেকটু সোজা যাওয়ার কথা ছিল, তাই না? সোজা কি যাবে, যাবে না, হালকা থেকে যখন ঘনতে যাবে, এখানে যদি আমরা একটা অবিলম্ব বিবেচনা করি তখন কি হবে, এই অবিলম্বের দিকে একটু বেঁকে যাবে, তাই তো? এই সোজা না গিয়ে, এই যে আলোক রশ্মিটা তখন সোজা না গিয়ে একটু কি হবে, একটু বেঁকে যাবে, একটু বেঁকে যাবে। ওকে, এই যাবে বেঁকে। ওকে, বেঁকে গিয়ে ওই জায়গায় গিয়ে আলো পড়লো যখন, তাহলে এই বেঁকে যে গেল, আচ্ছা এবার আসো, এখানে এই পি থেকে একটা বিন্দু বস্তু থেকে আলো গিয়েছে, হ্যাঁ আলো গিয়েছে, এদিকে একটা গিয়েছে আর একটা এইদিকে গিয়েছে, যাওয়ার পরে সোজা না গিয়ে একটু বেঁকে গেছে, বেঁকে বেঁকে যে গিয়েছে ওই রশ্মিকে পিছন দিকে বাড়ালে ওই কিউ প্রাইমে আসে মিলিত হবে, তাহলে কিউ প্রাইমে যে বিম্ব গঠিত হবে এই বিম্বটাকে আমি বি প্রাইম ধরলাম, আর পি তে যে বস্তু আছে বস্তু তত্ত্বকে আমি ইউ ধরলাম। আচ্ছা আলো আবার ওখানে যাওয়ার পরে আবার কি হবে, বেঁকে যাবে, এটাকে পিছন দিকে ডট ডট করে মিলালে বি কিউ পর্যন্ত আসে, এই ক্ষেত্রে যে বিম্ব গঠিত হলো এই বিম্ব হলো বি। তাহলে প্রথমটার ক্ষেত্রে বস্তু হলো, প্রথমটার ক্ষেত্রে বস্তু হলো ওপি ইউ, ঠিক আছে, আর বিম্ব হলো ও বি প্রাইম, এই হলো প্রথমটার ক্ষেত্রে বস্তু বিম্ব প্রথম, আর দ্বিতীয়টার ক্ষেত্রে বস্তু হলো প্রথমটার জন্য যেটা বস্তু বিম্ব, দ্বিতীয়টার জন্য সেটা বস্তু, ও কিউ প্রাইম যেটা বি প্রাইম, এটাই হবে তার, এটাই তার ইউ, এর যে ইউ এটা হলো বি প্রাইমটা, যেহেতু বি প্রাইম ইমাজিনারি এই জন্য মাইনাস, আর বিম্ব যেটা হবে এটা হবে ও কিউ, এটা বি প্রাইম। ওকে, প্রথমটার বিম্ব দ্বিতীয়টার জন্য বস্তু, আবার বলি, আর প্রথম ক্ষেত্রে এটা যদি প্রতিসরাঙ্ক মিউ হয়, এই ক্ষেত্রে আলো যাচ্ছে বায়ু থেকে গ্লাসে আর এখানে যাচ্ছে গ্লাস থেকে এয়ারে, তাহলে এটার জন্য যদি মিউ হয় এটার জন্য উল্টা হবে 1/μ। তাহলে আমাদের সূত্র একটু আগে আমরা ডেরিভেশন করেছিলাম মিউ বাই বি, বি এর জায়গায় প্রথম পৃষ্ঠের জন্য হবে বি প্রাইম প্লাস 1/ইউ ইকুয়াল টু মিউ মাইনাস 1/r1, যেহেতু দুটা পৃষ্ঠ দুটার বক্রতার ব্যাসার্ধ আলাদা আলাদা, একটার জন্য r1 ধরলাম আর একটার জন্য r2, তাহলে প্রথমটার জন্য যদি মিউ হয় দ্বিতীয়টার জন্য হবে 1/μ, প্রথমটার জন্য বিম্ব যদি বি প্রাইম হয় দ্বিতীয়টার জন্য বিম্ব হলো বি, আর প্রথমটার জন্য বস্তু যদি ইউ হয় দ্বিতীয়টার জন্য বস্তু হলো মাইনাস বি প্রাইম, এটা হলো বস্তু বিম্ব, বস্তু বিম্ব, এই মানগুলো বসালাম। এখন যদি এটাকে ক্যালকুলেশন করি আমি, তাহলে ক্যালকুলেশন করার পরে যা দাঁড়াবে 1/বি মাইনাস ইউ বাই বি সমান 1 মাইনাস মিউ বাই r2, এটা ধরো 2। এখন যদি 1 প্লাস আমরা 2 করি, তাহলে 1 নং এবং 2 নং সমীকরণ যদি আমি যোগ করি তাহলে কি হবে, যেটা দাঁড়াবে সেটা হবে 1/বি প্লাস 1/ইউ সমান সমান মিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2, এবং এটা আমরা অগ্নিকে আগেই জানি, এটা হবে 1/f মিউ মাইনাস 1
1/r1 minus 1/r2। ঠিক আছে, তাহলে আমার মনে হয় এই যে লেন্স, এটা যখন মিডিয়াম ভিন্ন হবে, হ্যাঁ যদি ভিন্ন হয় তখন এই জায়গাতে একটু চেঞ্জ আসে। যদি আমরা এক্ষেত্রে ধরেছি একটা এয়ার টু গ্লাস, এয়ার না হয়ে অন্য মিডিয়াম যদি হয়, এই জায়গায় এটাকে চাইলে μ1/2 লিখতে পারো, অথবা μ2/μ1, এটাও দেখবা লেখা থাকে। তাহলে এই মিউ বলতে μ1 to 2 বা μ2/μ1। ওকে স্যার টোটালটা একটু আরেকবার প্লিজ স্যার, মানে আসলে এই ওপি হলো আমার বিন্দু বস্তু থেকে একটা রশ্মি নির্গত হলো, গিয়ে এই বিন্দুতে পড়ে। এই রশ্মি সোজা না গিয়ে একটু বেঁকে গেছে, সোজা যদি যাইতো এটাকে পিছন দিকে বাড়ালে তো এই পয়েন্টে আসতো, একটু বেঁকে গেছে যার কারণে এটাকে যদি বাড়াই, ওই ডট ডট করে করে এই জায়গায় আনছি, এই পয়েন্টটাকে আমি বলেছি কিউ প্রাইম। তাহলে বিম্ব আবার গঠিত হয়েছে কিউ প্রাইম বিন্দুতে, তাহলে আলোক কেন্দ্র থেকে এই বিম্ব পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমরা বি প্রাইম ধরলাম। আর আলোক কেন্দ্র থেকে বস্তু পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমরা ইউ ধরলাম। আবার এটা সোজা গিয়ে যদি সোজা চলে যেত তাহলে ভালো ছিল, যেহেতু চেঞ্জ হয়েছে, মাধ্যম চেঞ্জ হয়েছে, তো আমরা কি হবে, আলো একটু বেঁকে যাবে, তো বেঁকে গেলে পিছন থেকে ডট ডট করে যদি মিলাও, এই কিউ তে চলে আসবে, এই জায়গায় ফাইনাল বিম্ব গঠিত হবে। তাহলে প্রথমটাতে বস্তু ছিল ইউ দূরত্বে, আর বিম্ব গঠিত হচ্ছে বি প্রাইম দূরত্বে। আর দ্বিতীয়টাতে, দ্বিতীয় পৃষ্ঠে প্রতিসরণের ক্ষেত্রে, দ্বিতীয় পৃষ্ঠে ধরো তুমি একটা আয়নার সামনে দাঁড়ালা, হ্যাঁ ওই আয়নাকে আরেকটা আয়নার সামনে রাখা হলো, তাহলে দ্বিতীয় আয়নার জন্য বস্তুকে প্রথম আয়নাতে যে ছবি দেখা যাচ্ছে এটা, তার মানে তোমার যে বিম্ব প্রথমবার গঠিত হয়েছে, এই বিম্ব দ্বিতীয় দর্পণের জন্য বস্তু হিসাবে কাজ করেছে। তাহলে দ্বিতীয় পৃষ্ঠে যখন আলোর প্রতিসরণ হয়েছে, সেক্ষেত্রে বস্তু হিসাবে কাজ করেছে প্রথমটার বিম্ব বি প্রাইমটাই, আর এই ক্ষেত্রে ফাইনাল বিম্ব গঠিত হয়েছে। আর আমরা একটু আগে যে আলোর প্রতিসরণের ক্ষেত্রে, অবতল পৃষ্ঠ থেকে যে আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে রাশিমালা গুলা বের হয়ে আসছে, এটা অনুসারেই আমরা এই ইকুয়েশন লিখেছি। আর এই ক্ষেত্রে আলো গিয়েছে বায়ু টু গ্লাস, এই ক্ষেত্রে আলো গিয়েছে গ্লাস টু এয়ার। তাহলে গ্লাস টু এয়ার এর জন্য এটা মানে জাস্ট উল্টে যাবে, মিউ এর জায়গায় 1/বি, আর ওই যে বিম্ব বস্তু এই ওখান থেকে আমরা বসিয়ে দিয়েছি, বসিয়ে যোগ করে তারপরে এটা পেলাম। এই যে এটা হলো যে লেন্স প্রস্তুতকারকের বা লেন্স প্রস্তুতির জন্য সমীকরণ। এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি, যে আলোর প্রতিসরণের ক্ষেত্রে কিছু জিনিস তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। যেমন আলোর প্রতিসরণের ক্ষেত্রে আলো পড়তে হবে তির্যক ভাবে, সোজা আলো পড়লে কিন্তু হবে না। ঠিক আছে, আলোর প্রতিসরণের জন্য কিছু শর্ত। নাম্বার 1, আলো পড়তে হবে তির্যক ভাবে। দ্বিতীয়ত হলো এক জোড়া নির্দিষ্ট মাধ্যম লাগবে। তৃতীয়ত হলো নির্দিষ্ট বর্ণের আলোর জন্য হবে। তাহলে এই যে কন্ডিশন গুলো যদি ফুলফিল হয়, আলো যদি তির্যক ভাবে আপতিত হয় কোনো বিভেদ তলে, এবং এক জোড়া নির্দিষ্ট মাধ্যম থাকে, নির্দিষ্ট বর্ণের আলো থাকে, তখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে আলো যাওয়ার ক্ষেত্রে বেঁকে যায়। এই বেঁকে যাওয়ার ধর্মকেই বলা হয় আলোর প্রতিসরণ, এবং সেই ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হবে, sin i বাই sin r ইকুয়াল টু মিউ বা ধ্রুবক হবে। এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যে এই যে বেঁকে যায়, এই বেঁকে যাওয়ার কারণ কি? কারণ আমরা জানি যে আমরা ওই, মনে আছে কিনা তোমাদের একটা সূত্র এরকম পড়েছিলাম, পি ইজ প্রপোর্শনাল টু রো। ঠিক আছে, যে ঘনত্ব বাড়লে চাপ বেড়ে যাবে, পি সমান কত, এফ বাই এ ইজ প্রপোর্শনাল টু রো। তার মানে কি, ঘনত্ব যে জায়গায় বেড়ে যাবে, হালকা মাধ্যম থেকে ঘনমাধ্যমে যখন যাবে, তখন কি হবে, তার ঘনত্ব বেড়ে যাবে, ঘনত্ব বেড়ে যাওয়া মানে চাপ বেড়ে যাওয়া, চাপ বেড়ে যাওয়া মানে আলটিমেটলি বল বেড়ে যাওয়া, সে অবিলম্বের দিকে অবিলম্বের কাছাকাছি হয়ে যায়। তাহলে আলোর প্রতিসরণের ক্ষেত্রে কেন কাছাকাছি চলে যায়, এটা একটা কথা। আর এর আলোর প্রতিফলন এবং প্রতিসরণের ক্ষেত্রে আলো যে এক মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে যায়, সেই পথটা কেমন হবে, এটার উপর ভিত্তি করে বিজ্ঞানী পিয়ারে ফার্মাট নামে একজন বিজ্ঞানী, উনি 1650 সালে ফরাসি একজন গণিতবিদ পিয়ারে ফার্মাট, উনি একটা
প্রদত্ত প্রদান করেন যাকে ফার্মার্সের ল বলা হয়। হ্যাঁ, এবং ফার্মার্সের ল অ্যাপ্লাই করার ক্ষেত্রে যেমন তোমাদের একটু সহজভাবে বলি আমি, ধরো এই একটা মিডিয়াম, এটা একটা সমতল পৃষ্ঠ, ওকে, তাহলে এই ধরো এটা হলো এয়ার মিডিয়াম, এখানে ধরো এস থেকে এ আর এস থেকে বি। এখন তোমাকে যদি বলি আমি এস থেকে এ এবং এস থেকে বি দুটাতে আলো আসতে কি সমান সময় লাগবে? অলমোস্ট সমান সময় লাগবে। কারণ কি? মাধ্যমে কি, ওকে, আলো যেহেতু সেকেন্ডে যায় কত 3 × 10⁻⁻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 ⁻আলোর একই সময় লাগবে। এখন ধরো এই একটা পয়েন্ট এই জায়গায় গেল, এটা হলো সি বিন্দু। হ্যাঁ, তাহলে এখন তোমাকে যদি বলি, তুমি বললা কত এস থেকে এ তে আসতে যে সময় লাগলো, এস থেকে বি তে আসতে আলো একই সময় লাগলো। এখন বি থেকে একটা আলো আসছে এইদিকে আর একটা রশ্মি আসছে এইদিকে, ঠিক আছে? এখন তোমাকে যদি আমি বলি এ থেকে সি তে আলো আগে আসছে না বি থেকে সি তে আলো আগে আসছে, তাহলে ডেফিনেটলি সবার আনসার কি হবে? বি থেকে সি তে আলো আগে আসবে, কারণ এটা সবচেয়ে শর্টেস্ট পথ, সবচেয়ে ন্যূনতম দূরত্ব। তাহলে এস থেকে এ তে আলো আসতে যে সময় লাগলো, এস থেকে বি তে আসতে যদি একই সময় লাগে, তাহলে আলো এ থেকে সি তে আসতে বেশি সময় লাগবে, বি থেকে সি তে আসতে কম সময় লাগবে। তাহলে আলো কোন পথটা বেছে নিবে? এস বি সি, এস বি সি, আর একটা আছে এস এ সি। তাহলে শর্টেস্ট পথ কোনটা? এস বি সি। এই জন্য কি হয়, আলো যে এই যে শর্টেস্ট পথ বেছে নেয়, এটাই হলো ফার্মার্সের রুল। ফার্মার্সের রুল হলো যে আলোর যখন প্রতিফলন হয় অথবা প্রতিসরিত হয়, তখন সে যেসব মিডিয়ামের মধ্য দিয়ে যায় এবং আলোক রশ্মি যতটুকু পথ অতিক্রম করবে, এই পথ সব সময় শর্টেস্ট পথ হবে, সবচেয়ে ক্ষুদ্রতম পথটাই সে বেছে নিবে। পরবর্তী সময়ে দেখা যায় এই সূত্রটা শুধু সমতল দর্পণের জন্য প্রযোজ্য হয়। গোলীয় পৃষ্ঠ যদি হয় বা গোলীয় পৃষ্ঠের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় না। তখন কি করা হলো, সূত্রটাকে আরেকটু মডিফাই করে বলা হলো যে আলো যখন প্রতিফলন এবং প্রতিসরণের ক্ষেত্রে যে পথ অতিক্রম করবে, এই পথ হয় হবে শর্টেস্ট নয় হবে লংগেস্ট। সব সময় শর্টেস্ট পথ অবলম্বন করবে অথবা সবচেয়ে লং করবে। তাহলে এটা সামারি কি একসাথে পথ সব সময় কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমরা বলবো আলো প্রতিফলন এবং প্রতিসরণের ক্ষেত্রে যে পথ অতিক্রম করে, পথ হবে সবচেয়ে শর্টেস্ট পথ অথবা সবচেয়ে লংগেস্ট পথ অথবা অপরিবর্তিত পথ বা স্থির পথ বা কনস্ট্যান্ট পথ। সাপোজ আমি যদি বলি এই জায়গায় আলো যেতে, যেমন আলোর ক্ষেত্রে আমরা জানি মিউ সমান, মনে আছে কিনা, C/B, ঠিক আছে? তাহলে আমরা এটা বলতে পারি কিনা, আচ্ছা এটা থেকে দেখাই তোমাদের, এইভাবে বলতে পারি কিনা মিউ সমান C/B। তাহলে মিউ 1 to 2 সমান কত? ধরো এটা B1/B2, এটা একটা মিডিয়াম, এটা একটা মিডিয়াম। তাহলে B সমান আমরা কি জানি? F ল্যামডা, F ল্যামডা 1, F ল্যামডা 2। তাহলে এটাকে কি লিখতে পারি? μ2/μ1। তাহলে FF যদি কাটো, তাহলে μ1 ল্যামডা 1 সমান μ2 ল্যামডা 2। এই পথকে যদি আমরা ল্যামডা 1 ল্যামডা 2 না বলে x1 x2 যদি বলি, অসুবিধা নাই। তাহলে μ1 x1 সমান μ2 x2। এই যে পথ, এই পথটাকেই বলা হয় অপটিক্যাল পথ, আলোক পথ। আলোক পথ, তাহলে আলোক পথ বলতেই আমরা কি বুঝবো? মিউ এক্স, প্রতিসরণাঙ্ককে এই পথ দ্বারা গুণ করলে যে পথ পাওয়া যায় এটা হলো অপটিক্যাল পাথ। এই অপটিক্যাল পাথের মধ্যে এই যে এক্স, এটাকে বলা হয় জ্যামিতিক দৈর্ঘ্য। জ্যামিতিক দৈর্ঘ্য, তাহলে আলো অতিক্রান্তের ক্ষেত্রে তার জ্যামিতিক দৈর্ঘ্যকে প্রতিসরণাঙ্ক দ্বারা গুণ করলে যে পথ পাওয়া যায় এটা হলো তার অপটিক্যাল পথ। এখন খেয়াল করে দেখো, এই যে আলো যে বেছে নিয়েছে এসবি পথ, তাহলে এখন ধরো এটার প্রতিসরণাঙ্ক হলো μ1, এটার প্রতিসরণাঙ্ক হলো μ2, তাহলে এই জায়গায় কতটুকু পথ অতিক্রম করেছে আমরা যদি বলি, তাহলে বলবো μ1 ধরলাম x1 পথ, এখানে প্রতিসরণাঙ্ক চেঞ্জ, তাহলে কি হবে? μ2 x2 পথ। এভাবে
সে যত পথ অতিক্রম করুক না কেন প্লাস ডট 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 কি বলবো মিউ এন এক্স এন, তার মানে আমরা বলতে পারি সব সামেশন অফ মিউ এক্স, সবগুলাকে যদি একসাথে যোগ করি তখন টোটাল অপটিক্যাল পথ কেমন হবে? ফার্মার বলেছিলেন এই পথ সব সময় কি হবে? কনস্ট্যান্ট হবে। ওকে, তাহলে এই পদ যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটা ডিফারেন্সিয়েট মান যদি নাও, ডিফারেন্সিয়েট অফ মিউ এস, কোনো কিছু ডিফারেন্সিয়েট করলে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে জিরো হয়ে যায়। এই জিরো হওয়া অর্থ কি? এটা চরম বা অবম, মানে ম্যাক্সিমাম বা মিনিমাম হবে। আচ্ছা, তাহলে আমরা ফার্মার্সের ল কি জানলাম? যে আলো যখন প্রতিসরণ এবং প্রতিসরণ বা প্রতিফলনের ফলে আলো সব যে পথ অতিক্রম করে এই পথ সবসময় শর্টেস্ট পথ হবে, এটা শুধু সমতল পৃষ্ঠের জন্য প্রযোজ্য হবে। আর গুলীয় বা সমতল সবার জন্য প্রযোজ্য হবে যে কথা, এটা হলো যে আলো যে প্রতিফলন এবং প্রতিসরণের সূত্রাবলী মেনে যে পথ অতিক্রম করবে এই পথ হয় হবে শর্টেস্ট, নয় হবে লংগেস্ট, অথবা পথটা সবসময় কনস্ট্যান্ট হবে, অপরিবর্তিত হবে। দ্যাট মিন্স হলো আমরা ম্যাথমেটিক্যালি যদি বলি সামেশন অফ মিউ এস অলওয়েজ বি কনস্ট্যান্ট, তার মানে তার ডিফারেন্সিয়েট মান কি হবে? জিরো হবে। তোমরা দেখবা তোমাদের বইতে যে এই ফার্মার্সের নীতি ব্যবহার করে আলোর প্রতিফলন এবং প্রতিসরণের সূত্র প্রমাণ করেছে। এটা তোমাদের এই বন্ধের মধ্যে হোমওয়ার্ক এটা করবা। আর আজকে আমি যে কয়টা সূত্র ডেরিভেট করলাম, যেমন লেন্সের ফোকাস দূরত্ব সমীকরণ, গুলীয় পৃষ্ঠের ক্ষেত্রে তার সমীকরণ কেমন হবে, লেন্স প্রস্তুতকারকের সমীকরণ, বা ফার্মার্সের ল থেকে তোমাদের কাজ হলো যে ফার্মার্সের ল এর সাহায্যে কিভাবে আলোর প্রতিফলন এবং প্রতিসরণের সূত্র প্রমাণ করা যায়, এই দুইটা তোমরা পড়বা বাসায় হোমওয়ার্ক। আর এটা রিলেভেন্ট, এইটুক পর্যন্ত আমি যা পড়ানো হলো, রিলেভেন্ট যে ম্যাথ গুলো আছে, সৃজনশীল প্রশ্ন আছে, দেখবা তোমাদের ওই যে ফোকাস দূরত্ব 1/f সমান যে আমি পড়াইলাম 1/f সমান μ1 - 1 ইনটু 1/r1 - 1/r2, এই সূত্র দিয়ে অনেক ম্যাথ করা আছে, ওগুলা তোমরা ভালো করে এবং অনেক সৃজনশীল প্রশ্ন দেখবা বিগত সালে এসেছে, ওগুলা তোমাদের হোমওয়ার্ক, এগুলা কাজ করবা এই বন্ধের মধ্যে, যেহেতু তোমাদের কয়েকদিন একটু বিরতি। হ্যাঁ, তো আর এই কাজগুলা করো। আমাদের এই চ্যাপ্টারে আর খুব বেশি নাই, যেমন প্রিজম আছে আর আলোক যন্ত্র আছে। আলোক যন্ত্রতে আমরা টেলিস্কোপ, মাইক্রোস্কোপ নিয়ে আলোচনা করব, আর প্রিজম আছে। এই চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্টিং। তোমরা যদি আমার আগের দুইটা লেসন এবং এটা আমি তিনটাই কিন্তু রেকর্ড করে তোমাদের আমার চ্যানেলে দিয়ে দিব, আর চ্যানেল সাবস্ক্রাইব করবা, ওখানে পেয়ে যাবা। আর সাথে সাথে ওই যে তোমাদের যে একটা গ্রুপ আছে, ওই গ্রুপেও আমি আপলোড করে দিব, ওখানেও তোমরা পাবা, তোমরা আবার দেখবা। যদি তোমাদের কোথাও বুঝতে কোনো অসুবিধা হয়, স্যার চ্যানেলের নামটা একবার বললে স্যার সুবিধা হইতো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিই, MUDABBIRHUSSAN, এটাই হলো আমার চ্যানেলের নাম। আর ফেসবুক গ্রুপ যেটা, এটা হলো ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল, ঠিক আছে। আর হলো তোমরা যদি ইয়েতে দেখো, ফেসবুক গ্রুপ আছে একটা, এফবি এফবি একটা, এফবি বোধহয় একটা আছে, এমসি এইচএসসি, তারপরে বোধহয় আবার এমসি, এই গ্রুপেও পোস্ট করা হবে। আর চলতরিতে সবগুলা ভিডিও আমি আপলোড করেছি আমার এটাতে, ইউটিউব চ্যানেলেও আছে, ফেসবুক গ্রুপেও আছে। আর জিওমেট্রিক্যাল অপটিক্স এর গুলো আমি করি নাই। তোমরা ওই যে আমি চ্যানেলে যেগুলো আপলোড করেছি, যদি তোমাদের কোনো ভিডিও বুঝতে বা কোথাও কোনো কোয়ারি থাকে, তোমরা নিচে যে কমেন্ট সেকশনে তোমরা প্রশ্নটা লিখবা, আমি আমার সুযোগ অনুযায়ী তোমাদের ওই প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যেহেতু এই দীর্ঘদিন আমরা একটা ভালো কিছু এনজয়েবল টাইম কাটিয়েছি, তোমরা আমাদের সাথে ছিলা, যার কারণে এই ক্লাসগুলো খুবই ফ্রুটফুল হয়েছে। তো আমরা আশা করি তোমরা ক্লাসের সাথে থাকায় বাইরে বের হওয়ার সুযোগ পাও নাই, নিজেরা নিজে ব্যস্ত থাকতে পেরেছো পড়াশোনা নিয়ে। নিশ্চয়ই কাজ দিবেন, ওই আর ঈদটা তো আসলে একটু অন্যরকম ঈদ, কেউ বাইরে বের হতে পারবো না আমরা, বাসায় থেকে ঈদ করতে হবে। সো ঈদকে আমরা হয়তো যদি সুস্থভাবে পৃথিবী আবার ফিরে আসে, আমরা সবাই বাইরে বের হয়ে আবার আগের মতো সেভাবে কোলাহলময় ঈদ পালন করব।
তো সবাই আমরা নিরাপদে থাকবো, সুস্থ যেভাবে আছি ওইভাবে থাকবো, এই প্রত্যাশা কামনা করে আজকের ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে আমি আহ ঠিক আছে, ভালো থাকবা। তো ঠিক আছে, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।